না, আমাদের পারিশ্রমিক সিলেট দেয় নাই। আপনাদের ধান্দাটা কি? এটাই আসলে মানুষের জানা উচিত। বাংলাদেশ বিপিএল নিয়ে হাসাহাসি করে। বাংলাদেশে ফেরার পর হসপিটালাইজড ছিলেন। ভালো লাগে যখন আমাদের দেশে বোলাররা বাউন্সার মারে, অন্য দেশে বোলাররা ব্যাটসম্যানরা ভয় পায়। রানাকে তো অনেক ফেস করেছি। রানা যখন ন্যাশনাল টিমে আসে না, যখন রাজশাহীতে আমাদের নেট বোলার ছিল। বাংলাদেশে ক্রিকেটার এবং কোচ দুই ভূমিকাতেই কাজ করে চলেছেন ইমরুল কায়েস, তবে কোচিংয়ের কাজটা অস্ট্রেলিয়াতে আরও বিস্তৃতভাবে চলছে। এই মুহূর্তে ডিপিএল খেলছেন, সর্বশেষ বিপিএলে কোচিং করিয়েছেন। সবটা বিস্তারিতভাবে তার কাছেই শুনবো। ইমরুল ভাই, ক্রিক ফ্রেন্সিতে স্বাগত আরও একবার। কেমন যাচ্ছে সব কিছু? আলহামদুলিল্লাহ, সোফার ভেরি গুড। এখন তো আমাদের ডিপিএল খেলা হচ্ছে, ডিপিএলতে খেলতেছি। আর সামনে ডিপিএল শেষ করে আবার চলে যাব। এই যে ডিপিএল খেলছেন, ডিপিএল নিয়ে তো একটা অনিশ্চয়তা ছিল অনেকদিন যাবত, ফিল করেছেন কেমন? অবভিয়াসলি এটা আমি না, আসলে দেশের প্রত্যেকটা ক্রিকেটারই ফিল করেছে। কারণ আপনি যদি দেখেন যে এটা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক প্লেয়ারদের সব থেকে মেন ইনকামের একটা জায়গা, প্ল্যাটফর্ম। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি বন্ধ হয়ে থাকতো তাহলে তো প্লেয়ারদের জন্য একটা বিশাল বড় প্রবলেম ছিল। তো এই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয় যে তারা এই একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এত কিছুর মাঝেও এত মানে যে বাজে সার্কামস্টেন্স ছিল তার ভিতর থেকে তারা যে এটা নিতে পেরেছে, অবভিয়াসলি তারা ক্রেডিট পাওয়ার জন্য পায় আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যে কোনো আলোচনার আগে একটা বিষয় একটু দর্শকদের জন্য জিজ্ঞেস করছি। সম্ভবত আপনি বাংলাদেশে ফেরার পর হসপিটালাইজড ছিলেন। কয়দিন ছিলাম, 2 দিন। একটু প্রবলেম ছিল আসলে, ফুড হ্যাবিটের যে বিষয়টা, ওখানে ধরেন ওখানে তো একটু মেনে বেশি চলা লাগে বা খাওয়া দাওয়াটা মেনটেন করা লাগে। এখানে এসে হয়তো বা দেশের মানে খাওয়া পেয়ে একটু ডিফারেন্টভাবে খেয়েছিলাম, যার জন্য একটু প্রবলেম ছিল। বাট ফাইন, 2টা দিন পরে ঠিক হয়ে গেছে। আমি একটা ম্যাচ মিস করেছিলাম, ওইটার কারণে তারপর থেকে কয়েকদিন উইকও ছিলাম। সো এখন সোফার গুড। আরও ফিট লাগছে, অনেক লিন লাগছে। নিজেকে নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে। না, খুব বেশি কাজ করার সুযোগ হয় না, কারণ আমি কাজ করাই, সুযোগটা আমার হয় না। বাট আসার আগে কিছুদিন আমি চেষ্টা করেছি নিজের ফিটনেসটা নিয়ে কাজ করা এবং নিজের ব্যাটিংটা নিয়ে অত বেশি কাজের থেকে বেশি হচ্ছে এখানে এসে ব্যাটিংটা নিয়ে কাজ করেছি। আর ফুড হ্যাবিটটা মেনটেন করেছি আর কি। এখন এই যে ডিপিএল খেলছেন, এখানে ধরেন যে ফিটনেস বলুন বা সব কিছু বলুন, আপনি দলের হয়ে পারফর্ম করছেন, ক্যাপ্টেন্সি করছেন, এই তাড়নাটা, এই প্রেরণাটা কোত্থেকে আসে এখন? না দেখেন, আমি এখনও যখন মাঠে নামি, আমার মানে ব্যাটিং যখন করতে নামি, এই জায়গাটা খুব এনজয় করি আমি। এবং আমার কাছে এখনও মনে হয় যে আমি ভালো ফিট আছি, ভালো রানিং বিটুইন উইকেটে আমি ভালো দৌড়াতে পারতেছি, বলের পিছনে দৌড়াতে পারতেছি। তো সব মিলাই মনে হচ্ছে যে না, আমি এখনও খেলতে পারবো। সো আর খেলাটা আসলে একটা অন্যরকম এনজয়ের জায়গা। এখানে যদি আপনি কোচিংয়ের সাথে মিলান, টোটালি ডিফারেন্ট। কারণ কোচিং প্রফেশন একটা অনেক মোর রিল্যাক্স, আপনি মোর প্লেয়ারদেরকে হেল্প করতেছেন, তাদেরকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছেন। বাট যখন আপনি প্লেয়ার হবেন তখন তো আপনি অবভিয়াসলি আপনি পারফর্ম করতে হবে, অনেক প্রেশার থাকবে, টিম নিয়ে চিন্তা করতে হবে। যদি ক্যাপ্টেন হন তাহলে আরও বেশি আপনার ফোকাস থাকতে হবে। তো সব মিলাইয়ে 2টা প্রফেশন এখন আমি অনেকটা বুঝি। যখন কোচ হয়ে থাকি তখন আসলে প্লেয়ারদের কী জায়গায় কাজ করতে হবে, যখন আবার প্লেয়ার হয়ে আসি তখন ওই জায়গাটা আমার নিজের কাছে ইমপ্রুভমেন্টটা আমি বুঝি আসলে কোনটা কাজ করলে আমার জন্য ভালো হয়। সো লাস্ট 1 বছরে আমি এই জিনিসটা মানে খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি। আই হোপ যে সামনের দিনেও যখন ফুল ফেজে আমি কোচিং করাতে থাকবো, হয়তো বা এইটার দিকেই বেশি ফোকাস আমার থাকবে। এবং আই হোপ দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়া তো থাকবেই। শুরু যে যেমনটা করছিলাম যে আপনি লাস্ট বিপিএলে কোচ হিসেবে কাজ করেছেন, এখন ডিপিএল খেলছেন। ক্রিকেটার, কোচ, প্ল্যানটা কি? কোন সময় কি করতে চান? হ্যাঁ দেখুন, কোচিং রোলটা তো আসলে যেহেতু ওখানে আমি কাজ করতেছি সিডনিতে, ওখানেও কিন্তু আমি আপনি যদি দেখেন সিডনি প্রিমিয়ার লিগ আমি খেলি একটা টিমে। ভেরি গুড কম্পিটিটিভ ক্রিকেট হয় এবং অ্যাট দ্য সেম টাইম ওখানে আমি কোচিং করাই। আর আমার বাংলাদেশের যে খেলাটা, এটা তো অবভিয়াসলি এটা তো আমি খুব পছন্দ করি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলাটা। এবং এটা খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট হয়, যেটা আমি এনজয় করি আসলে। ন্যাশনাল টিমের পরে যদি আপনি বলেন বাংলাদেশের বেস্ট ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ। সো ওই কম্পিটিশনটা আমি এনজয় করি, যার জন্য আমি খেলতে পছন্দ করি। আপনি সম্ভবত আমি শুনেছিলাম টি20 বা শর্টার ফরম্যাটে কোচ হিসেবেই থাকতে চান বাংলাদেশে, আর 50 ওভার ক্রিকেটটা আরও চালিয়ে যেতে চান, এমন কি কিছু? ডিপেন্ডস, আমি আসলে আমার ফিটনেসটা কীভাবে আমি ধরে রাখছি এবং আমি কতটুকু আরও মনে করেন নিজের
ব্যস্ততা কতটুকু আমি মেনটেন করতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে আমি আরও অনেক দিন খেলবো, বাট আমার ফ্যামিলি বলেন, আমার ওই দিককার ব্যস্ততা সব মিলাই যদি দেখি যে না আমি ঠিক আছি, তাহলে আমি চেষ্টা করবো যে আর কয়েকটা বছর খেলা। আদরে যদি দেখি যে না সব কিছু ম্যাচ হচ্ছে না, তাহলে তো চিন্তা করতে হবে। আমাদের এই আলোচনার মাঝে যখন আমরা ডিপিএল, আপনারা ডিপিএল খেলছেন, আমরা কভার করছি, মাত্র কয়েকটা দিন আগে বাংলাদেশ পাকিস্তানকে দারুণভাবে একটা ডমিনেট করে হোয়াইট ওয়াশ করেছে। এখানে বাংলাদেশের পারফরমেন্সে কৃতিত্ব না দিলেই নয়। আপনি কেমন দেখলেন? দেখুন, আমি ফার্স্ট অফ অল বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যখন খেলতাম, আমার মনে আছে 2000, আমার ডেবু হয় 2008-এ। তারপর থেকে যখন আমরা খেলতাম, বাইরে খেলতে যেতাম, তখন আমরা প্রেশারে থাকতাম, বিকজ স্টেইন, মর্কেল, বড় বড় বোলারদের নাম শুনতাম। আমাদের দেশে কবে, আমি তখন চিন্তা করতাম, আমি মুশফিকের সাথে প্রায় এই কথা এগুলো নিয়ে আলাপ হইতো যে আমাদের দেশে কবে 140 বোলার আসবে। তো আলহামদুলিল্লাহ এখন আপনি যদি দেখেন যে বোলিং লাইন আপ এত স্ট্রং হয়েছে যে একটার থেকে আর একটা বেটার বোলার। তো ভালো লাগে যখন আমাদের দেশে বোলাররা বাউন্সার মারে, অন্য দেশে বোলাররা, ব্যাটসম্যানরা ভয় পায়। সে উইচ ইজ মানে টেলিভিশনে দেখতে ভালো লাগে, প্রাউড ফিল হয় যে না, বাংলাদেশ টেস্ট টিম গেটিং বেটার অ্যান্ড বেটার। ওই নাহিদ রানার কথা বলতে হয়, নিউ পেস সেন্সেশন, 150 বা তার উপরে বল করেন। বল এত স্পিডে যখন আসে, খেলাটা কেমন? না, বল স্পিডে আসলে খেলাটা কঠিন না, বাট বলের সাথে যদি আপনার সুইং থাকে বা বলের মুভমেন্ট থাকে, তাহলে এটা খেলাটা কঠিন। সো বলের পেস যদি আপনি 160 হয়, বাট যদি সুইং না থাকে বা কোনো মুভমেন্ট না থাকে, তাহলে নাথিং। বাট রানার ভিতরে এই জিনিসগুলো আছে। আই হোপ যে ও এই জিনিসগুলোকে কন্টিনিউ করবে, এবং ওর লং ব্রাইট ফিউচার আমি মনে করি ও যদি নিজেকে ধরে রাখতে পারে, খেলাটাকে ধরে রাখতে পারে, অবভিয়াসলি বাংলাদেশের জন্য একটা বিগ অ্যাসেট হবে। তা আমি মনে করি যে সে তার নিজেকে যথেষ্ট মেনটেন করবে এবং বাংলাদেশকে অনেক দিন সার্ভ করবে। রানাকে আপনি কখনো ফেস করেছেন অ্যাজ এ ব্যাটার? রানাকে তো অনেক ফেস করেছি। রানা যখন ন্যাশনাল টিমে আসে না, যখন রাজশাহীতে আমাদের নেট বলার ছিল, তখনও ওকে দেখতাম এসে বোলিং করতো, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বোলিং করতো। এখনও দিনগুলো আমার চোখে আসলে মনে পড়ে। আবার যখন লাস্ট ইয়ারও ওকে আমি প্রিমিয়ার ডিভিশনে খেলেছি। সো ফেস না করার কিছু নাই। পার্সোনালি যদি আপনাকে জিজ্ঞেস করি, তাকে ফেস করা অ্যাজ এ ব্যাটসম্যান টাফ কি? না, টাফ না। দেখেন, আপনি ক্রিকেট খেলাটা এমন একটা জিনিস না, এটা ম্যাক্সিমাম সাইকোলজিক্যাল ব্যাপার। রানার এখন অনেক ওর নাম হয়েছে এবং ওর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেছে, এই জন্য আমরা সবাই রানা বলছি। এই জিনিসগুলোর পিছনে যদি না থাকতো, রানা যদি 160তেও বল করতো, হয়তো বা কেউ কিছু মনে করতো না। এবং ডোমেস্টিক ক্রিকেটে আপনি যদি দেখেন, এখনও অনেক মানে ডোমেস্টিক প্লেয়াররা, রানা হোক বা মুস্তাফিজ হোক, যেই হোক না কেন, ওদেরকে কিন্তু অনেক অনেক ওদের এগেনস্টে রান করে বা অ্যাটাকিং খেলে, ওরা মার খায়। বিকজ আসলে ওই জায়গাতে ওদের প্রেশার থাকে না ডোমেস্টিক ক্রিকেটে। যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অপোনেন্ট টিমের প্লেয়ারদেরও প্রেশার থাকে, তারাও মেন্টালি অনেক কিছু চিন্তা করে। তো ওই জায়গার থেকে আমি বলবো যে রানা আগায় আছে, মুস্তাফিজরা আগায় আছে, যেটা ওরা যদি কন্টিনিউ করতে পারে, হোপ যে তাদের জন্য ভালো হবে। বর্তমান টেস্ট টিমের একজনকে নিয়ে কথা বলে আমরা পরবর্তী টপিকে যাব, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আপনার কি মনে হয় যে একজন ভালো লিডার বাংলাদেশ অনেকদিন পর পেয়েছে? দেখুন, শান্ত অবভিয়াসলি ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং তার বিহেভিয়ার বলেন, তার মানুষের সাথে চলাফেরা, আমি সবসময় বলি যে ছেলেটার ভিতরে ম্যানার্সটা আছে এবং ও রেসপেক্ট দেয়। এবং এই জিনিসটা আপনি যখন লিডার হবেন, তখন আপনার এইগুলো থাকা লাগবে। আদারওয়াইজ আপনি যদি ড্যাম কেয়ার থাকেন বা আপনি ভালো প্লেয়ার, আপনি কাউরে ওইভাবে মূল্যায়ন করেন না, তাহলে আসলে লিডার হওয়া সম্ভব হয় না। সো যে জিনিসগুলো শান্তর ভিতরে আছে, এবং অবভিয়াসলি তার ক্রিকেট মেধা বলেন বা ক্রিকেট মানে স্কিল বা সেন্স, সব কিছু আমি ডে বাই ডে সে ইমপ্রুভ হচ্ছে। আজকের থেকে 5 বছর আগে শান্ত আজকের মতো ছিল না, বা হয়তো বা 5 বছর পর শান্ত আরও এর থেকে বেটার হবে। এটাই হচ্ছে নিয়ম। বাট হ্যাঁ, এটাই কথা যে শান্ত যখন স্ট্রাগল করছিল, যখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওকে ওই জায়গার থেকে সরাই ফেলতো, তাহলে হয়তো বা আজকে আমরা শান্তর এই সার্ভিসটা পেতাম না। তো আমার কাছে এটাই কথা যে এই যে শান্তকে যে ওয়েতে আপনারা প্লেয়ারটা তৈরি করেছেন, এটা এক্স্যাক্টলি যেন আরও অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রেও হয়, তাহলে দেখবেন আমাদের দেশে ওরকম শান্ত আরও অনেক বের হবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমাদের একজন কোচ শান্তর বিষয়ে বলেছেন, যেভাবে তার ক্যাপ্টেন্সিটা গেছে, তার অপেক্ষা করছিলেন যে শান্ত আসবে, শ্রীলঙ্কা সফরের টিম নিয়ে কথা বলবেন। ঠিক তখন জানা গেল জুম মিটিংয়ের মাধ্যমে তার ক্যাপ্টেন্সি চলে গেছে হুট করে ওডিআইতে। এই বিষয়টা তার কাছে অপমানজনক লেগেছে। আপনার কাছে কেমন ছিল যখন জেনেছেন?
না, এটা আমি জানতাম না আসলে। ওর ওর ক্যাপ্টেন যে ও জুমে জেনেছে, ও ক্যাপ্টেন্সি চলে গেছে, আমি এগুলা এত ইন ডিটেলস আমি বলতে পারবো না কি হয়েছে। বাট যদি এটা হয়ে থাকে, এটা অবভিয়াসলি ভালো জিনিস হয় নাই। কারণ একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করে, মানে তাকে ওই সম্মানটা সবার দেওয়া উচিত। আপনি যদি ক্যাপ্টেন বানান, তখন আপনাকে চিন্তা করে বানাতে হবে। আবার ক্যাপ্টেন্সি যখন নিয়ে নেবেন, তখন তাকে ওইভাবেই তার সাথে ডিসকাস করে আপনি তার সাথে ক্যাপ্টেন্সি নিয়ে নেবেন। আপনি মনে চাইলো আজকে ওরে ক্যাপ্টেন বানাচ্ছেন, কালকে ওরে ক্যাপ্টেন বানাচ্ছেন, ইট লুকস ভেরি ফানি লাগে আমার কাছে মনে হয়। যেটা ইন্টারন্যাশনাল, মানে আপনার বাইরের দেশের কান্ট্রির প্লেয়ারগুলো আসলে হাসাহাসি করে। তো আমার মনে হয় যে আমাদের একটা ব্র্যান্ড অফ ক্রিকেট থাকা উচিত, যেটা আমাদের একসময় ছিল। এখন ওই জায়গা থেকে মনে হয় আমাদের ওই ক্রিকেটের ব্র্যান্ডটা কমে গেছে। আই হোপ যে এরাই হয়তো ফিরে নিয়ে আসবে। যেভাবে খেলতেছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে, আমি আশা করব যে সামনে যতগুলো সিরিজ হবে, এই সিরিজগুলোতে তারা এইভাবে ধারাবাহিকভাবে খেলতে থাকবে। তাহলে দেখবেন এই বাংলাদেশের ব্র্যান্ড আবার চলে আসবে। আপনার বিষয়ে কোচিং সর্বশেষ বিপিএল যখন করেছেন সিলেট টাইটান্সের হয়ে, একটা প্রসঙ্গ এখানে চলে আসে। আমরা নাসুম আহমেদকে বেশ সরব দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে পারিশ্রমিকের বিষয়ে। আপনাদের ক্ষেত্রে আপনারা কি পেয়েছেন পারিশ্রমিক? না, আমাদের পারিশ্রমিক সিলেট দেয় নাই। ইভেন দো আমার পার্সোনাল একটা ইয়ে আছে, আম, আপনি জানেন যে ব্যাটের বিজনেস আছে, যে সেখান থেকে তারা প্রোডাক্ট নিয়েছিল, তাদের ক্রিকেটিং ব্যাগ বলেন, অনেক কিছু নিয়েছে। আমাদের অনেকগুলো পেমেন্ট তারা এখনও ক্লিয়ার করে নাই। তারা ফোনও ধরে না, কোনো কিছু করে না। সো উইচ ইজ ভেরি ভেরি আনফেয়ার। এবং আমার মনে হয় যে এরা, এই যে মানুষগুলো অনেক কথা বলে, মুখে বড় বড় কথা বললে আপনার মিডিয়ার সামনে এসে, যে আমরা এই করব, দেশের ক্রিকেটে ওই করব, আসলেই আপনারা কি করবেন, তা আপনাদের আসলে আপনাদের চিন্তাভাবনাটা কি, আপনাদের ধান্দাটা কি, এটাই আসলে মানুষের জানা উচিত। এইভাবে মানুষের সাথে অবভিয়াসলি নাসুমের সাথে আমি জানি না কি কন্ট্যাক্ট হয়েছে। নাসুম তার এমনি কথা বলে নাই। নাসুম যদি টাকা পেত, তাহলে তো নাসুম টাকা এইভাবে টাকার জন্য করতো না। তো দিন শেষে আসলে প্রত্যেক বছর বিপিএল এই জিনিসগুলোই হইতে থাকে। এগুলো আসলে বাইরের দেশের কান্ট্রি যখন মানুষগুলো কথা বলে, বাংলাদেশ বিপিএল নিয়ে হাসাহাসি করে, যেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হয় না। আপনাদের টিমেই মঈন আলী ছিলেন, মোহাম্মদ আমির ছিলেন, কিংবা অন্যান্য যারা পরে এসেছেন, সবার পারিশ্রমিকের কি একই অবস্থা? না, 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 মঈন আলী বা ক্রিস ওকস, এদের যে যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে ফাইমাল চৌধুরী সাহেব, যিনি আমাদের উপদেষ্টা ছিলেন, আমি তাকে অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করি। এই মানুষটা আমাদের ওই সময় টিমের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যার জন্য হয়তো বা টিমটা এই প্লেয়ারগুলো আনতে পেরেছে। বাট আপনি যদি ওভারঅল দেখেন যে যারা টিমের মানে ম্যানেজমেন্টে ছিল, তাদের দ্বারা এইসব প্লেয়ার আনা কখনোই সম্ভব ছিল না। ওকে, আশা করি সামনের বিপিএলটা ভালো হবে, যেহেতু তামিম ইকবাল একটা ধারা শুরু করছেন, নির্বাচনে হয়তো ভালো কিছুই হতে পারে। লেটস সি। আসন্ন বিপিএলে আপনি কোন ভূমিকায় থাকতে পারেন? জানি না, আমি আসলে আসলে নেক্সট ইয়ারে আমি বিপিএল আসলে করব কি না, এটাও একটা এর বিষয়। কারণ আমার ইচ্ছা ছিল যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ হয়েছে প্লেয়ারদের সাথে, ডিফারেন্ট প্রফেশনে এসে। তা আমার মনে হয় যে যদি ভালো টিম হয়, ভেরি গুড টিম হয়, তারা টাইটেলসের জন্য ফাইট করতে চায়, এরকম টিমে যদি অফার পাই, অবভিয়াসলি আমি চেষ্টা করব ওই টিমের সাথে কাজ করা। কারণ আমি আমার কেরিয়ারে যে কয়েকদিন বিপিএল খেলেছি, টপ টিমে খেলেছি, এবং ওদের ওই এনভায়রনমেন্টটা ছিল যে চ্যাম্পিয়নশিপের। সো আসলে ওই ভাইবটা যখন না পাই, তখন আসলে আপনি যদি দেখেন ভালো লাগে না। মানে যে পার্টিসিপেট করার জন্য খেলতে গেছি বা এরকম, বা আমাদের এই বছরটা কোনো রকম আমরা পার করতে চাই, এইসব টিমে খেললে নিজের কাছেও খুব লাগে। কারণ এইটা একটা অনেক, বাংলাদেশ বিপিএলটা হয় কি, অনেক বেশি সবাই সবাইকে চিনে, এবং অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হয়ে যায় যখন আপনি একটা টিমে কাজ করবেন। তা আমার মনে হয় যে ওই রকম যদি টিমে অফার পায়, ভালো টিমে, তাহলে কাজ করবো, আদারওয়াইজ দরকার নেই। বিপিএল রিলেটেড একটা লাস্ট কোয়েশ্চেন। ফাহিম আল চৌধুরী সাহেবের কথা বললেন, উনি লাস্ট ম্যাচটা হারের পর খুব কান্না ভেজা কণ্ঠে অনেক লাইভে এসে একটা কথা বলেছিলেন যে যারা খেলাটা ছেড়ে দিয়েছে বা ফিক্সিংয়ের কোনো গন্ধ তিনি পেয়েছেন। এই বিষয়ে আপনাদের কিছু কি আঁচ পেয়েছেন বা জানেন কিনা? না, আমি আসলে জানি না এগুলা। কারণ আমরা তো ভাই মাঠে ক্রিকেট ওই সময় খেলতেছিলাম না। আর ফাহিম আল চৌধুরী সাহেব যেটা বলেছেন, হয়তোবা উনি ইমোশনেও কথাগুলো বলেছেন। উনি হয়তোবা ওনার আশেপাশের মানুষজন হয়তোবা ওনাকে বেশি মাত্রায় পোক করছে, এই জন্য হয়তো উনি ওই জায়গায় ইমোশনালি আবেগে। উনি মানুষটা আমি দেখেছিলাম যে খুব খারাপ মানুষ না তিনি। উনি উনি ক্রিকেটকে ভালোবেসে এত শর্ট টাইমে যেভাবে ক্রিকেটের পাশে এসেছিলেন, হুইচ ইজ ভেরি ভেরি মানে গুড সাইন ছিল। যেটা এই ধরনের মানুষকে যদি আমরা ক্রিকেটের সাথে রাখতে পারি, অবভিয়াসলি বাংলাদেশ বিপিএল অ্যাটলিস্ট ভালো একটা পাবে, প্ল্যাটফর্ম পাবে। বাট এটা আমার কাছে মনে হয় কমপ্লিটলি ওনার একটা ইমোশনের জায়গা থেকে কথাটা বলছে।